ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব আরব জাতীয়তাবাদ সম্পর্কে। আরব ন্যাশনালিজম বা প্যান আরবিয়ানিজম, আরব জাতীয়তাবাদ, এটা আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। মধ্যপ্রাচ্যে অবস্থিত পূর্ব এবং পশ্চিমে বিভক্ত এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ অবস্থান করছে। সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, সিরিয়া, ইয়েমেন, এই সমস্ত দেশগুলিকে আমরা আরবিয়ান দেশ বলি। আর এই আরবিয়ান দেশগুলির মধ্যে যে ন্যাশনালিজম গড়ে উঠেছে সে সম্পর্কে আজকের আলোচনা। দেখো, ন্যাশনালিজম প্রত্যেকটা ভূখণ্ড কেন্দ্রিক রাষ্ট্রে সৃষ্টি হয় সেই ভূখণ্ডের জাতির মধ্যে, সেই ভূখণ্ডের জনগণের মধ্যে। নির্দিষ্ট ভৌগোলিক সীমানার উপর বসবাসকারী একটি রাষ্ট্রের ভূখণ্ডের উপরে যারা বাস করেন তারা কিন্তু বিভিন্ন ধর্মের হয়, বিভিন্ন ভাষার হয়, বিভিন্ন সংস্কৃতির হয়, বিভিন্ন ঐতিহ্যের হয়, বিভিন্ন মানসিকতার হয়। কিন্তু এত পার্থক্য থাকা সত্ত্বেও তাদের সামগ্রিকভাবে ওই ভূখণ্ডের প্রতি, ওই রাষ্ট্রের প্রতি তাদের ভালোবাসা গড়ে ওঠে, তাদের তাদের মধ্যে দেশাত্মবোধ, ভূখণ্ড কেন্দ্রিক ভালোবাসা গড়ে ওঠে। তাদের আগে পরিচয় হলো দেশের নামে পরিচয়, তারা কোন দেশের মানুষ। এইভাবে বর্তমানে যে রাষ্ট্রগুলি বিশ্বে, সেই রাষ্ট্রগুলি হচ্ছে জাতিভিত্তিক রাষ্ট্র। তাই প্রত্যেকটা দেশের, যত রাষ্ট্র আছে পৃথিবীতে, প্রত্যেক রাষ্ট্রের ভূখণ্ডের জনগণের মধ্যে সেই নিজ দেশের প্রতি ভালোবাসা, নিজ দেশের প্রতি, নিজের দেশের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, ভূখণ্ড, জলবায়ু সমস্ত কিছুকে তারা ভালোবাসতে শেখে। তাদের মধ্যে দেশাত্মবোধ সৃষ্টি হয়। তারা যে কোনো মূল্যে সেই ভূখণ্ডকে রক্ষা করতে প্রস্তুত থাকে। এই মানসিকতা পিপুলের মধ্যে, একটা জনসমষ্টির মধ্যে গড়ে উঠলে, রাজনৈতিক চেতনা সৃষ্টি হলে তাকে আমরা বলি জাতি। আর তাদের মধ্যে যে ভাবধারা গড়ে ওঠে সেটা হলো জাতীয়তাবাদ। তাহলে জাতীয়তাবাদ কিন্তু প্রত্যেকটা দেশেই গড়ে ওঠে। কিন্তু এই জাতীয়তাবাদ আদর্শ জাতীয়তাবাদ হতে পারে, ভালো জাতীয়তাবাদ হতে পারে। দেশের মানুষ দেশকে ভালোবাসবে, তার মানে এই নয় যে অপর ভূখণ্ডের জনগণের মধ্যে যে জাতীয়তাবাদ গড়ে উঠে তাকে ঘৃণা করবে, বা অপর জাতিকে, অপর দেশকে ঘৃণা করবে। নিজের ভালোটাকে ভালো বলতে হবে, পাশাপাশি অপর দেশের ভালোটাকে ভালো বলতে হবে। এটা হলো আদর্শ জাতীয়তাবাদ। নিচে বাঁচো এবং অপরকে বাঁচতে সাহায্য করো। এই আদর্শ জাতীয়তাবাদের মধ্য দিয়ে আন্তর্জাতিকতাবাদ সৃষ্টি হয়, বিশ্ব শান্তি, নিরাপত্তা বজায় থাকে। আর উগ্র জাতীয়তাবাদ, নিজের দেশের ভাষা, শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য সবকিছু ভালো, আর অপর দেশের ভাষা, শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, রাজনীতি, সংস্কৃতি সবই খারাপ। এইরকম মানসিকতা হলো শ্রেষ্ঠ জাতিত্ব। এবং এই মানসিকতা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ, বিকৃত জাতীয়তাবাদ। এরকম জাতীয়তাবাদ বিশ্বে একাধিকবার সৃষ্টি হয়েছে, যার জন্য যুদ্ধ সৃষ্টি হয়েছে। প্রথম মহাযুদ্ধের আগে এই উগ্র জাতীয়তাবাদ একাধিক দেশে গড়ে উঠেছিল, দ্বিতীয় মহাযুদ্ধের আগে উগ্র জাতীয়তাবাদ একাধিক দেশে গড়ে উঠেছিল। তাহলে জাতীয়তাবাদ এটা কিন্তু প্রত্যেক দেশের ক্ষেত্রে অপরিহার্য। এই যে ভারত জাতি গঠনের জন্যই তো জোট নিরপেক্ষ আন্দোলনকে বেছে নিয়েছিল। প্রত্যেকটা দেশের জনগণের কাছে তার দেশ আগে, দেশ বড়, এইটাই হলো জাতীয়তাবাদ, এইটা হলো ন্যাশনালিজম, আরবীয় জাতীয়তাবাদ। আরব জাতীয়তাবাদ, এখানে দেখো মধ্যপ্রাচ্যে আরবিয়ান কান্ট্রি, তাহলে এখানে একটা দেশ নয়, প্রত্যেক আরবের, মধ্যপ্রাচ্যের পূর্ব পশ্চিম সব আরবিয়ান কান্ট্রিগুলির জনগণের মধ্যে নিজ দেশের প্রতি ভালোবাসা গড়ে উঠবে, নিজ দেশের প্রতি ভালোবাসা গড়ে উঠবে, দেশের প্রতি প্রেম গড়ে উঠবে, দেশ আগে তাদের। তাহলে এটা হলো তাদের প্রত্যেকটা দেশের জাতির কাছে, প্রত্যেকটা দেশের নেশনের কাছে জাতি, এবং এটা হলো জাতীয়তাবাদ। তাহলে সেই জাতীয়তাবাদে বিশ্বাসী হলে সিরিয়ার জনগণ, আর সৌদি আরবের জনগণ, ইরাকের জনগণ, ইরানের জনগণ, লেবাননের জনগণ, জর্ডানের জনগণ, হামাসের জনগণ, তারা নিজ নিজ দেশকে ভালোবাসবে। তাই বলে কি অপর দেশকে ঘৃণা করবে? না। অপর দেশকে যদি ঘৃণা করে তাহলে সেটা হবে বিকৃত জাতীয়তাবাদ, আগ্রাসী মনোভাব তৈরি হবে প্রত্যেকটা দেশের ভূখণ্ডের জনগণের মধ্যে। এটা কখনোই গণতান্ত্রিক নয়, এটা কখনোই কাম্য নয়। এটা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বিঘ্ন করে। প্রত্যেকটা জাতির যে স্বাধীনতা, জাতি রাষ্ট্র, তার বিরোধী একটা বিষয়। যাই হোক, আরবের জাতীয়তাবাদ কাকে বলে? আরবের জাতীয়তাবাদ হলো, তাহলে আমি জাতীয়তাবাদের ইন জেনারেল সংজ্ঞাগুলো তোমাদের দিলাম, তোমরা ভালো করে বুঝবে। এবার আরবীয় জাতীয়তাবাদ, আমার দাবি উঠে এসছে যে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করতে, আর সেই আমি আলোচনা করছি। এটা খুব ভালো, ইন্টারেস্টিং জিনিস, এটা সবারই ক্ষেত্রে জানা দরকার আমাদের। দেখো, আরবে ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ যে ধর্ম চালু করেন,
তাকে ইসলাম ধর্ম বলা হয়। তাহলে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ যে ধর্মমত চালু করেন ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মের মানুষের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা গড়ে উঠবে। মধ্যপ্রাচ্যে এই প্রাচ্যের মধ্য এশিয়াতে এই ইসলাম ধর্মের সঙ্গে তাদের ওই ভূখণ্ডের আরবের বিভিন্ন দেশের ভূখণ্ডের মধ্যে ভাষাগত ক্ষেত্রে ঐক্য, সংস্কৃতিগত ক্ষেত্রে ঐক্য, কালচারাল ট্র্যাডিশন অর্থাৎ সাংস্কৃতিক ঐতিহ্য ইত্যাদি ক্ষেত্রে তাদের মধ্যে একটা ঐক্যবোধ গড়ে উঠেছে। এটা হলো প্রথমে আরবীয় জাতীয়তাবাদের একটা সূত্র। তো আরবীয় জাতীয়তাবাদের এই যে সূত্র, অর্থাৎ আরবের জনগণ একই জাতি হবে। আরবের জনগণ মানে কি, আরবিয়ান কান্ট্রির বিভিন্ন দেশের, অর্থাৎ জর্ডানের জনগণ, ইরাকের জনগণ, ইরানের জনগণ, সিরিয়ার জনগণ, ইয়েমেনের জনগণ, সব জনগণ নিয়ে কি হবে, তারা আরবীয় মনে করবে। তাদের মধ্যে একটা রাজনৈতিক ঐক্য মানে কি, যে আরব আক্রান্ত হলে এশিয়ার অন্য দেশের দ্বারা আক্রান্ত হতে পারে, ও আমেরিকার দ্বারা আক্রান্ত হতে পারে, ও রাশিয়ার দ্বারা আক্রান্ত হতে পারে, কিন্তু এই আরবের দেশগুলো ঐক্যবদ্ধ হবে, রাজনৈতিকভাবে তারা সংগঠিত। এটা হচ্ছে রাজনৈতিক ঐক্য। ভাববে একটি মাত্র আরব, কনফেডারেশন অফ আরব, আরবের একটা সংস্থা, প্রত্যেকটা দেশ সার্বভৌম, স্বাধীন, স্বতন্ত্র, পাশাপাশি তারা প্রত্যেকে একই ভাববে যে আমরা আরবীয় জাতি। এইটা হলো আরবীয় জাতীয়তাবাদ। আরবীয় জাতির মধ্যে ইসলাম ধর্ম, ইসলাম সংস্কৃতি, রীতিনীতি, ভাষা, আরবি ভাষা, ফার্সি ভাষা, এসব ভাষার মানুষের মধ্যে একটা একতা, ঐক্যবোধ। বিদেশি আধিপত্যবাদ অর্থাৎ ইউরোপের কোন শক্তি, আমেরিকা মতো এক নাম্বার শক্তি, এশিয়ার চীন কি ভারত, যেই অ্যাটাক করুক না কেন, আরবের সমস্ত দেশের জনগণ ঐক্যবদ্ধ হবে। এটা হলো আরবীয় জাতীয়তাবাদ, প্যান আরবিয়ানিজম। এটা দেখো, আমরা বলবো যে এই যে 19 শতকের আরবে মানে যে কালচার ছিল সেটা উন্নত মানের ছিল, ভাষা, সাহিত্য, এই সমস্ত আরবীয় যে কালচার, সেটাকে কিন্তু হাইলাইট করা হয়েছে তুরস্কের বিরুদ্ধে, অটোমান তুরস্কের বিরুদ্ধে। আর প্রথম মহাযুদ্ধে তুরস্ক কোন পক্ষ নিয়েছিল বলো? প্রথম মহাযুদ্ধে তুরস্ক শত্রুপক্ষে অর্থাৎ অস্ট্রিয়া জার্মানি পক্ষ নিয়েছিল, পরাজিত হয়েছে মিত্র শক্তির দ্বারা। তাহলে তুরস্কের পতন হলো, মানে তুরস্ক সাম্রাজ্যের পতন হলো। আরবীয় জাতীয়তাবাদ তুরস্কের যে জাতীয়তাবাদ, অটোমান যে সংস্কৃতি, অটোমান যে জাতীয়তাবাদ, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আর তুরস্কের প্রথম মহাযুদ্ধের পতন হলে ব্রিটিশ উপনিবেশ তুরস্কে প্রতিষ্ঠিত হয়েছে। তখন আরবীয় জাতীয়তাবাদ হাইলাইট হয়েছে, আরবীয় জাতীয়তাবাদের প্রসার ঘটেছে। এবার আমরা দেখবো 20 শতকের মাঝামাঝি মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 1945 সালে শেষ হলো। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ দ্বিতীয় মহাযুদ্ধের পর ইজিপ্টের একজন শাসক গামাল আবদেল নাসের, তিনি কিন্তু আরব দেশগুলিকে ঐক্যবদ্ধ করবার জন্য, আরব দেশগুলির মধ্যে একটা ইউনিটি তৈরি করবার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। তাহলে আরবীয় জাতীয়তাবাদের ক্ষেত্রে আমরা যেটা ব্যাকগ্রাউন্ড দেখলাম, আরবীয় জাতীয়তাবাদ সৃষ্টির ক্ষেত্রে ইসলাম ধর্ম কাজ করেছে। আর তুরস্ক খলিফার দ্বারা শাসিত হতো। তুরস্কে অটোমান যে সংস্কৃতি, সেই সংস্কৃতি প্রথম মহাযুদ্ধের পরে নষ্ট হয়ে গেছে, প্রথম মহাযুদ্ধে পরাজিত হয়েছে, খলিফাকে সিংহাসনচ্যুত করেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি। আর তারই প্রেক্ষাপটে তোমার তুরস্কে সৃষ্টি হয়েছিল যে একটা খিলাফত আন্দোলন, যে তুরস্কের খলিফাকে, ইসলাম ধর্মগুরু খলিফাকে প্রতিষ্ঠিত করতে হবে। এটা কিন্তু আরবীয় জাতীয়তাবাদের মধ্যে পড়ছে না। তুরস্কের সুলতানকে পুনরায় সিংহাসনে বসাতে ভারতেও খিলাফত আন্দোলন 1919 সালে দেখা দিয়েছিল। যাই হোক, এই অটোমান যে জাতীয়তাবাদ, তুরস্ক তার পতন হলে এখানে তুরস্কের মডার্ন স্টেট তৈরি হয়ে গেল। তখন আরবীয় জাতীয়তাবাদের একটা আধিপত্য বিস্তার করলো। বিশেষজ্ঞদের মতে পশ্চিম এশিয়াতে স্টেটগুলির মধ্যে দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্ব কিসের ভিত্তিতে? ধর্মগত কারণে দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, জাতিভেদের কারণে দ্বন্দ্ব। ইসলাম ধর্মের মধ্যে আবার কাস্টিজম আছে, শিয়া সুন্নি বিভাজন, আরো অনেক বিভাজন রয়েছে, যার মধ্যে ইসলাম ধর্মের অধিকাংশ মানুষ ঐক্যবদ্ধ হতে পারে না।
এই ইসলাম ধর্মের মধ্যে অন্তর্ধর্ম বা অন্তর্দ্বন্দ্ব এটা কিন্তু বিরোধ সৃষ্টি করেছে। আরব জাতীয়তাবাদ গড়ে ওঠার ক্ষেত্রে একটা বড় সমস্যা। আরবের বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে নিজস্ব ইসলামীয় রীতিনীতি গড়ে উঠেছে। শিয়া সুন্নি বিভাজিত, ক্ষুদ্র ক্ষুদ্র শাখাগুলির মধ্যে ইসলাম ধর্মের ক্ষুদ্র ক্ষুদ্র শাখার মধ্যে একাধিক শাখা, তার মধ্যে ঘাত প্রতিঘাত সৃষ্টি হচ্ছে। এর ফলে কি হচ্ছে, আরবীয় বা আরব জাতীয়তাবাদ সঠিকভাবে গড়ে উঠতে পারছে না। আরব জাতীয়তাবাদের তাহলে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, কিভাবে আরব জাতীয়তাবাদের উদ্ভব হয়েছে ইসলাম ধর্মকে কেন্দ্র করে, আরবের সাহিত্য সাংস্কৃতিক ঐতিহ্য ইত্যাদিকে কেন্দ্র করে গোটা আরবের বিভিন্ন দেশের জনগণের মধ্যে একটা ঐক্যবোধ সৃষ্টির প্রবণতা। এবং সেখানে আমরা প্রথমেই দেখেছি যে 19 শতকে প্রথম মহাযুদ্ধের পরবর্তীকালে, দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালে আরব জাতীয়তাবাদের সৃষ্টি হয়েছে। এবার আরব জাতীয়তাবাদের মূল কিছু বিষয়, প্রিন্সিপল রয়েছে। কি কি বিষয় বা নীতি আরব জাতীয়তাবাদ গড়ার ক্ষেত্রে দেখা দিয়েছে? 1 নম্বর, আরব জাতীয়তাবাদের মধ্যে ইউনিটি দেখা যাচ্ছে। একটা দেশের ভূখণ্ডে যে জাতীয়তাবাদ সৃষ্টি হয়, সেই ভূখণ্ডের জনগণের মধ্যে জাতীয়তাবাদ, ভূখণ্ড কেন্দ্রিক জাতীয়তাবাদ। আর আরব জাতীয়তাবাদের ক্ষেত্রে সমগ্র আরবের দেশগুলির জনগণের মধ্যে ইউনিটি গড়ে তোলা হবে, একতা গড়ে তোলা হবে। ইউরোপে কোনো শক্তি আক্রমণ করলে তার প্রতিহত করবে আরবের সব দেশ মিলে। এটা হলো আরবীয় বা আরব জাতীয়তাবাদের 1 নম্বর পয়েন্ট। 2, স্বাধীনতা। আরব জাতীয়তাবাদে নীতি হিসাবে স্বাধীনতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে ব্যক্তিগত স্বাধীনতা তো থাকবেই, তার পাশাপাশি জাতিগত স্বাধীনতা। আরবের প্রত্যেকটা দেশ স্বাধীনভাবে তার সার্বভৌমত্বকে মর্যাদা দিবে। যদিও ইউএনএ চার্টারে বলা হয়েছে ইউএনএর সব সদস্য সমান মর্যাদা পাবে, সব রাষ্ট্রের সার্বভৌমত্বকে সমান চোখে দেখবে ইউএনও, কিন্তু তা হয় না। আবার বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলি আজকের বিশ্বায়নের যুগে যে অর্থনৈতিক আধিপত্য বিস্তার করছে, খোলা বাজার অর্থনীতির মধ্য দিয়ে, মূলধন বিনিয়োগের মধ্য দিয়ে, শিক্ষা সংস্কৃতি সম্প্রসারণের মধ্য দিয়ে প্রত্যেক দেশের নিজস্ব সংস্কৃতিকে নষ্ট করে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা দেশকে আরো বেশি পরনির্ভরশীল করে তোলা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আরব জাতীয়তাবাদে স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের যে পশ্চিম এবং পূর্বে গোটা আরব দেশগুলির মধ্যে যে শিক্ষা সংস্কৃতি আছে, এই দেশগুলোর যে সার্বভৌমত্ব আছে, সেই সার্বভৌমত্বকে আমরা ক্ষুণ্ণ হতে দেব না। মুসলিমি সাম্রাজ্যবাদ আসবে, এসে আরবের স্বাধীনতাকে কেড়ে নেবে, তা কখনোই হবে না। দেখো, ইসরায়েল হামাসে যুদ্ধ হচ্ছে, সেখানে হামাসের পক্ষে ইসলামিক কান্ট্রি অনেকগুলো পক্ষই যুদ্ধ করছে, এখনো যুদ্ধ চলছে বলতে গেলে। সেখানে কিন্তু আরবের দেশগুলো ঐক্য হওয়ার কথা, কিন্তু আমি পরে আলোচনা করছি, কিন্তু সেই আরব জাতীয়তাবাদ কিন্তু প্রকৃত অর্থে গড়ে ওঠেনি। 3 নাম্বার, কালচারাল বিষয়কে আরব জাতীয়তাবাদ গুরুত্ব দেবে। আরবের দেশগুলির অধিকাংশ জনগণ হচ্ছে ইসলাম ধর্মকে বিশ্বাস করে, ইসলাম ধর্মকে গ্রহণ করেছে। অন্যান্য ধর্মের মানুষের সংখ্যা কম, ভাষা আরবি হিসাবে ব্যবহার করছে। ইতিহাসগতভাবে প্রত্যেকেরই একই ধারা রয়েছে। ইসলাম সংস্কৃতি, ইসলাম ঐতিহ্য আরবের দেশগুলির মানুষের মধ্যে আছে। এই সংস্কৃতিকে শুধু সংকীর্ণ ধর্মীয় অর্থে ভাবলে হবে না। এই সংস্কৃতিকে ইসলাম ধর্মের মধ্যে যে বিভাজন, জাতিভেদ প্রথা আছে, সেই জাতিভেদ প্রথাগুলোকে ভুলে যেতে হবে। শিয়া নয়, সুন্নি নয় পরিচয়, ইসলাম ধর্মের পরিচয়। আর ইসলাম ধর্মের শান্তির বাণী আছে। ইসলাম ধর্মের প্রত্যেকটা রাষ্ট্রকে সম্মান দিতে হবে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত করতে চাই। তাহলে এই হচ্ছে আরবীয় সংস্কৃতিকে, আরব দেশগুলিকে গুরুত্ব দিতে হবে। এটা আরবীয় জাতীয়তাবাদের একটা বৈশিষ্ট্য। 4, আরবীয় জাতীয়তাবাদে সোশ্যালিজমকে গুরুত্ব দিতে হবে। প্রত্যেকটা আরব দেশ তাদের দেশের যে প্রাকৃতিক সম্পদ আছে তাকে ইউজ করে, প্রযুক্তিবিদ্যার মধ্য দিয়ে এবং বিদেশি প্রযুক্তিবিদ্যা সংগ্রহ করে যে দ্রব্য উৎপাদিত হবে, সম্পদ বৃদ্ধি পাবে, জাতীয় উৎপাদন বৃদ্ধি পাবে, জাতীয় আয় বাড়বে, মাথাপিছু আয় বাড়বে, তার ফলে মানুষের জীবনযাত্রার মানের উন্নতি হবে। এখানে ডিস্ট্রিবিউশন করতে হবে। আরব জাতীয়তাবাদে বলা হয়েছে যে ব্যক্তিগতভাবে ব্যক্তিতে যে অর্থ বৈষম্য, ব্যক্তিতে যে বৈষম্য, সেটা কিন্তু দূর করতে হবে। অল আর ইকুয়াল, প্রত্যেকটা ইচ এন্ড এভরিবডি
ইকুয়ালি রাষ্ট্রের কাছ থেকে, প্রত্যেকটা আরবের সরকারের কাছ থেকে সমান সুযোগ পাবে। তাই সম্পদের পুনর্বন্টনের উপর আরব জাতীয়তাবাদী গুরুত্ব দেওয়া হয়েছে। আরব জাতীয়তাবাদ প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণের কথা বলেছে। প্রাকৃতিক সম্পদ আরবের দেশগুলিতে মাটির তলে তৈল খনি আছে, প্রচুর তেল আছে, সেগুলিকে ব্যবহার করতে হবে এবং সাধারণ মানুষের সাথে ব্যবহার করতে হবে। তাহলে এই কথা প্রিন্সিপাল আরব জাতীয়তাবাদে গুরুত্ব দেওয়া হয়েছে। আরব জাতীয়তাবাদকে নেতৃত্ব দিয়েছে কয়েকজন ব্যক্তি। আমি প্রথমেই আমি বলবো ইজিপ্টের রাষ্ট্রনায়ক নাসের এর গামাল আব্দুল নাসের, ইনি গুরুত্বপূর্ণ ব্যক্তি। ইনি গোটা আরবের দেশগুলিকে ইউনাইটেড করতে চেয়েছিলেন। ইউনাইটেড আরব রিপাবলিক, ঐক্যবদ্ধ আরব প্রজাতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন। প্রজাতন্ত্র কথাটি খুব গুরুত্বপূর্ণ। প্রজাতন্ত্রের সঙ্গে কোনো ধর্মীয় গোড়ামি থাকবে না। প্রজাতন্ত্রের প্রজাতন্ত্র যেখানে সেখানে অর্থ বৈষম্য থাকবে না। প্রজাতন্ত্র যেখানে সেখানে প্রায় মানুষ মানে অশিক্ষিত থাকবে না। এমন একটা আরব প্রজাতন্ত্র গড়ার কথা গুরুত্ব দিয়েছেন ইজিপ্টের নাসের। 2, বা পার্টি সিরিয়া এবং ইরাকে আরব ইউনিটির কথা বলেছেন। এই বাদ পার্টি আরবের মধ্যে, আরবের জনগণের মধ্যে ইউনিটি গড়ার কথা বলেছেন, স্বাধীনতার কথা বলেছেন এবং সোশ্যালিজমের কথা বলেছেন। সোশ্যালিজম মার্ক্সবাদ অনুযায়ী উৎপাদনের উপকরণের উপর ব্যক্তি মালিকানা তুলে দিয়ে রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত করা, এই অর্থে সোশ্যালিজম নয়। আরবের দেশগুলির মধ্যে যে ধনবৈষম্য আছে, অধিকাংশ মানুষ খেতে পাচ্ছে না, অধিকাংশ মানুষ কাজ পাচ্ছে না, সম্পদের সিংহভাগটা মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হচ্ছে, শাসক শ্রেণী নীরব দর্শকের ভূমিকা পালন করছে, এটাকে বন্ধ করতে হবে। এটাই বাদ পার্টির বক্তব্য। এই বাদ পার্টি সিরিয়াতে প্রভাব বিস্তার করেছে, ইরাকে প্রভাব বিস্তার করেছে। গোটা ইউরোপের দেশগুলির মধ্যে ইউনিটি, একতা তৈরি করতে হবে। গোটা আরবের দেশগুলির সার্বভৌমত্বকে বজায় রাখতে হবে। আরবের দেশগুলির স্বাধীনতাকে রক্ষা করতে হবে। আর আরবের দেশগুলি যে অর্থ বৈষম্য আছে, সম্পদের যথাযথ ডিস্ট্রিবিউশন করে এই অর্থ বৈষম্য দূর করতে হবে। দেখো, এইভাবে আরবকে গড়ে তোলবার চেষ্টা বাদ পার্টি করেছে। কিন্তু আরবের যে জাতীয়তাবাদ, সেটা কিন্তু পতন ঘটেছে। আরবের জাতীয়তাবাদ কাজ করেনি। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে। এই আরব ইসরায়েলের যুদ্ধে আরব পরাজিত হয়েছে। আরবীয় সংস্থার দেশগুলো সৌদি আরবের পক্ষে যুদ্ধ করেনি। 2, ইসলামিজম অর্থাৎ ইসলামের বিকাশ, ইসলামের উন্নতি করার জন্য একটা ব্যবস্থা আরব জাতীয়তাবাদে বলা হয়েছিল, কিন্তু ইসলামিজম একটা নতুন একটা বিকল্প আদর্শ হিসাবে এখানে তৈরি হয়েছে, যেটা আরব জাতীয়তাবাদ গড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছে। 3, আরবের বিভিন্ন দেশে, প্রত্যেক দেশেই কোনো না কোনো স্থানে বিদ্রোহ, প্রতিবাদ এগুলি গড়ে উঠেছে। আর প্রত্যেক দেশের শাসক তারা কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠিত করছে। ডেমোক্রেসি নেই, বংশগত শাসন, ধর্মীয় গোড়ামির ভিত্তিতে একটা দেশের রিজিম সঠিকভাবে চলতে পারে না। 4, আরবের তেলের উপর ভিত্তি করে আরবের দেশগুলো, কোনো দেশ ধনী হয়েছে, কোনো দেশ গরিব হয়ে গেছে। আরব জাতীয়তাবাদ সৃষ্টির ক্ষেত্রে এটা বড় বাধা। সৌদি আরব আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করে চলছে। সৌদি আরব একটা বড় দেশ, সে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করছে। আজকে ইরানের উপর ইসরায়েল এবং আমেরিকা হামলা করলো, পরমাণু কেন্দ্র ধ্বংস করে দিল আমেরিকার সামরিক শক্তি দিয়ে, সেখানে কিন্তু সৌদি আরব চুপ করে থেকেছে। তাহলে আরবের জাতীয়তাবাদ সঠিকভাবে গড়ে ওঠেনি। আরবের জাতীয়তাবাদ গড়ে ওঠার ক্ষেত্রে আরবের দেশগুলির মধ্যে দুটি ভাগ, একটা কিছু দেশ গরিব, অধিকাংশ দেশ গরিব, আর মুসলিমের কয়েকটা দেশ ধনী। এই বৈষম্য দূর না হলে কখনোই আরবের জাতীয়তাবাদ সঠিকভাবে গড়ে উঠবে না। আরবের জাতীয়তাবাদের পতনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরাকের প্রেসিডেন্ট
সাদ্দাম হোসেনকে আমেরিকার ইন্ধনে ইরাকের জনগণ পুতুল সরকার তৈরি করে সাদ্দামকে ফাঁসি দিয়েছে। সাদ্দাম হোসেন ইরাকের রাষ্ট্রপতি ছিলেন। সাদ্দাম হোসেন সুন্নি মুসলমান ছিলেন। তিনি শিয়াদের হত্যা করেন শাসক হিসাবে। তিনি ডিক্টেটরশিপ কায়েম করেন। দুজেলিতে একদিনে 250 জন প্রায় শিয়া মুসলিমদের হত্যা করেন। আজকে ইরাক শিয়া এবং সুন্নি এই দুটি কমিউনিটিতে বিভক্ত। তারা প্রত্যেকেই ইসলাম জাতীয়তাবাদ, ইসলাম সংস্কৃতি, ইসলাম জাতীয়তাবাদকে কেন্দ্র করে যে আরব জাতীয়তাবাদ গড়ে উঠেছে, সেই আরব জাতীয়তাবাদ কিন্তু এতে ক্ষুণ্ণ হচ্ছে। সাদ্দাম হোসেনের সময় তিনি সুন্নি মুসলমান ছিলেন। তিনি শিয়াদের উপর অত্যাচার চালিয়েছেন, নিপীড়ন চালিয়েছেন। এছাড়া সাদ্দাম হোসেনের শাসনকালে ইরাক এবং ইরান 1980 থেকে 1987 এই সময়ে যুদ্ধ চলেছে। দুটি দেশই ইসলামিক রাষ্ট্র, দুটি দেশই আরব জাতীয়তাবাদের পক্ষে, কিন্তু দুটি দেশ নিজেরা কেন যুদ্ধ করবে? এতে আরব জাতীয়তাবাদ ক্ষুণ্ণ হয়েছে। 1990-91 সালে খালিদ যুদ্ধ হয়। এই যুদ্ধ হয় কুয়েতকে কেন্দ্র করে। আরব, ইরাক এবং ইরানের সীমান্তে ছোট্ট একটা দেশ কুয়েত, এটা 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 প্রথমে সৌদি আরব দখল করে নেয়। সৌদি আরব দখল করে নিলে আমেরিকা তার পাশে থাকে। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তার বিরোধিতা করে এবং সাদ্দাম হোসেনের বাহিনী দিয়ে কুয়েত দখল করে নেয়। কুয়েত দখল করে নিলে মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবকে সাপোর্ট করে ইরাকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জাতিপুঞ্জের নেতৃত্বে। মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে জাতিপুঞ্জের বেশি চাঁদা দেয়, অর্থ দেয়। জাতিপুঞ্জকে মার্কিন যুক্তরাষ্ট্র বেশি নিয়ন্ত্রণ করে। সেখানে মাল্টি ন্যাশনাল আর্মি তৈরি করে, বহুজাতিক সেনা তৈরি করে সাদ্দাম এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং সাদ্দামকে পরাজিত করে। মূল কারণ হলো এখানেও সৌদি আরব এবং টোটাল আরবের দেশগুলো ঐক্যবদ্ধ হতে পারত। তাহলে আরব জাতীয়তাবাদ যদি সঠিকভাবে গড়ে উঠতো, গোটা গোটা আরবিয়ান কান্ট্রি যদি ইউনিটিকেই মানত, প্রত্যেকটা দেশের সার্বভৌমত্বকে মর্যাদা দিবে ভাবতো, তাহলে এক্ষেত্রে মার্কিন নেতৃত্বে জাতিপুঞ্জের বাহিনী সাদ্দামকে অ্যাটাক করতে পারত, সাদ্দামকে পরাজিত করে। 2003 সালে সাদ্দামকে যুদ্ধে পরাজিত করে। এটাও জাতিপুঞ্জ নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে সৌদি আরব যদি একটা বড় দেশ আরবিয়ান কান্ট্রিগুলির মধ্যে ম্যাপ দেখে নিবে, তাহলে সেই বড় ভূখণ্ডের এবং উন্নত শক্তিশালী রাষ্ট্র, সেই রাষ্ট্রেও আরবিয়ান জাতীয়তাবাদকে মর্যাদা দিচ্ছে না, না দিয়ে আমেরিকাকে গুরুত্ব দিচ্ছে শুধু বাণিজ্য স্বার্থে। আমেরিকার অর্থনৈতিক যে অর্থনৈতিক সাম্রাজ্যবাদ এবং নয় সাম্রাজ্যবাদ আমেরিকা নীতি গ্রহণ করছে। 2003-এ সাদ্দামকে পরাজিত করেছে। এখানে আরবীয় জাতীয়তাবাদ কাজ করা উচিত ছিল। তখন আরবের সব দেশ ঐক্যবদ্ধ হওয়া উচিত ছিল। তখন আমেরিকা তার নিজের সাথে ইরাকের তেলের খনি দখল করবার জন্য ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে আক্রমণ করে। এক্ষেত্রে আরবিয়ান কান্ট্রিগুলি তাদের ন্যাশনালিজম কাজ করেনি, ঐক্যবদ্ধ হয়নি। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে কারণে সাদ্দামকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন উভয়ের যৌথ বাহিনী, এক্ষেত্রে চীন, রাশিয়া, অন্য দেশ সেনা দেয়নি, যেটা 1990 সালে খালিদ যুদ্ধে দিয়েছিল কুয়েতকে কেন্দ্র করে সাদ্দাম এবং জাতিপুঞ্জের মধ্যে যে যুদ্ধ হয়েছিল। কিন্তু এই 2003-এ কিন্তু ব্রিটেন সেনা দিয়েছে। ব্রিটেনের বহু কোম্পানি ইরাকে ব্যবসা করে সেই তেলের খনি দখল করবার জন্য। অর্থাৎ ইরাকের প্রেসিডেন্টের সাদ্দামের টেরে যে চাবি ছিল তেলের, সেই তেলের খনির চাবিটা কেড়ে নেওয়া মার্কিন যুক্তরাষ্ট্র সফল হয়েছে। এখানে আরবিয়ান ন্যাশনালিজম কাজ করেনি। এরকম বহু আলোচনা আছে। সাম্প্রতিককালে ইরানের উপরে অ্যাটাক, মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু বোমা তৈরি করছে। তার 5,500 পরমাণু বোমা আছে। রাশিয়ার 7,500 পরমাণু বোমা আছে। চীনের 3,500 পরমাণু বোমা আছে। এবং তারা অন্যান্য অস্ত্র তৈরি করে ভয় দেখিয়ে বিভিন্ন সার্বভৌম রাষ্ট্রের উপর বিশ্বে আধিপত্য বিস্তার করছে। চীন আগ্রাসী নীতি গ্রহণ করে পাকিস্তানের উপরে আধিপত্য বিস্তার করেছে, তিব্বত দখল করে নিয়েছে, মায়ানমারে অর্থনৈতিক এবং সামরিক আধিপত্য বিস্তার করেছে। এখানে এরকম বহু দেশে চীন জুয়েলারে আধিপত্য বিস্তার করেছে চীন। আবার আমেরিকাও আধিপত্য বিস্তার করছে। তাহলে এইসব প্রশ্নে আরবিয়ান কান্ট্রিগুলি ইরানের পাশে দাঁড়াতে পারেনি। প্রত্যেকটা দেশের মূল টার্গেট চীন, ইরানের পাশে দাঁড়াতে পারেনি। মনে হয়েছিল যে দাঁড়াবে, রাশিয়া দাঁড়াবে মনে হয়েছিল, তা না। প্রত্যেকটা দেশ
তার জাতীয় শক্তি ন্যাশনাল ইন্টারেস্টকে বেশি গুরুত্ব দেয়, বাণিজ্যের ক্ষতি হবে এমন কাজ করবে না। আর বাণিজ্যিক ক্ষেত্রে অর্থনৈতিক যে সাম্রাজ্যবাদ বর্তমানে চলছে, ব্যাপকভাবে চলছে এবং নয় সাম্রাজ্যবাদ চলছে, ইরাকের উপর এখনো আমেরিকা সেনা আছে, ব্রিটিশ সেনা আছে, কেন থাকবে? এটা নয় সাম্রাজ্যবাদ। তাহলে এখানে আরব ন্যাশনালিজম কাজ করে নিকো। ইরানের রাষ্ট্রনায়ক আয়াতুল্লাহ খোমেনি মৌলবাদী শিয়াপন্থী, আমি বলেছি সাদ্দাম হচ্ছে সুন্নিপন্থী, আর এ আবার শিয়াপন্থী। এ ইসলামীয় বিপ্লবের ডাক দিয়েছেন যে শিয়াপন্থী মানসিকতা গোটা আরব দেশগুলির মধ্যে গড়ে তুলতে হবে। তো শিয়াপন্থী মানসিকতা গড়ে ওঠেনি। শিয়াপন্থী আজকে আরবীয় যে জাতীয়তাবাদ, সেটা ইসলাম ধর্মকে কেন্দ্র করে, ইসলাম সংস্কৃতিকে কেন্দ্র করে গড়ে ওঠে। সেখানে ইসলাম ধর্মের মধ্যে জাতিভেদ, ইসলাম ধর্মের মধ্যে শিয়া সুন্নি বিভাজন, এইটা কখনোই আদর্শ জাতীয়তাবাদ গড়ে তুলতে সাহায্য করে না। যাই হোক, আজকে এই ইসলাম ধর্মকে কেন্দ্র করে বিভিন্ন মৌলবাদী শক্তি শুধু ইসলাম ধর্মে হয় কথা ঠিক না, প্রত্যেকটা ধর্মেই মৌলবাদী শক্তি আছে। ধর্মকে বিকৃত রূপ দেওয়া হয়। আজকে ধর্মকে হাইলাইট করে পলিটিক্যাল পাওয়ারে আসার চেষ্টা করে মৌলবাদীরা। আজ তালিবানরা ইসলাম ধর্মকে হাইলাইট করে তারা ফ্রন্ট এসে তারা ক্ষমতা দখল করে নিয়েছে। তারা কি এখন অশান্তি সৃষ্টির পক্ষে? 2021 সাল থেকে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ছিল। ভারতের বহু প্রজেক্ট, প্রায় 300টারও বেশি প্রজেক্ট আফগানিস্তানে কাজ চলছিল, উন্নয়নমূলক কাজ, সেসব বন্ধ হয়ে গেছিল। আবার কয়েকদিন হলো আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতে এসে চুক্তি সম্পাদন করেছে। আবার কূটনৈতিক মিশন দু দেশের মধ্যে গড়ে উঠবে, কূটনৈতিক সম্পর্ক। তাহলে সাধারণ মানুষকে বুঝতে হবে যে আরবের সাধারণ গরিব মানুষকে বুঝতে হবে, শিয়া নয়, সুন্নি নয়, ধর্ম ব্যক্তিগত ব্যাপার, যার যার বিবেকের ব্যাপার, সেটা পালন করুক। হ্যাঁ, আরব তেলের উপরে ভাসছে, তেলকে তরল সোনা বলা হয়, সেইটা ইউরোপের শক্তি, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ সেটাকে তুলে নিয়ে শোধন করে তারা ব্যবসা করছে। সেই টাকায় আমি আগে একাধিক ভিডিওতে আছে যেমন সাম্রাজ্যবাদটা কি? সাম্রাজ্যবাদের উপর ভিত্তি করে যেসব রাষ্ট্র বড় হচ্ছে আজকে, সে টিকবে না। অর্থাৎ পরের তেলে পটল ভাজছে, অন্য দেশ থেকে সম্পদ সংগ্রহ করছে, সেলফ ডিপেন্ডেন্ট সেটা কিন্তু থাকছে না। তাহলে আরবের জাতীয়তাবাদকে মজবুত করতে হবে। আরবের জাতীয়তাবাদের পক্ষে যদি বলতে হয়, তাহলে জর্ডান, ইরাক, ইরান, সৌদি আরব, কুয়েত, ইয়েমেন, কাতার, এইসব দেশগুলো ধর্মীয় গোড়ামি দ্বারা পরিচালিত না হয়ে জনগণকে এর ঊর্ধ্বে উঠে যে গোটা আরবিয়ান দেশগুলির পাশে দাঁড়াতে হবে, কিন্তু পাশে দাঁড়াচ্ছে না। তার মানে এই খন্ড খন্ড বিভাজন কোন একটা দেশের জাতীয়তাবাদের ক্ষেত্রে যেমন ক্ষতিকর, তেমনি আরবিয়ান কান্ট্রিগুলির মধ্যে ক্ষতিকর। তাহলে আরবিয়ান জাতীয়তাবাদের মধ্য দিয়ে গোটা আরবের দেশগুলির প্রত্যেকে ইকুয়াল, পলিটিক্যালি, কালচারাল ইকুয়াল, কিন্তু সেই জায়গাগুলো ভুলে যাচ্ছে। তাই সাধারণ মানুষের পক্ষে আদর্শ জাতীয়তাবাদ, আরবের আদর্শ জাতীয়তাবাদকে গুরুত্ব দিতে হবে। এবং সর্বোপরি সারা পৃথিবীতে যে বিভাজন শুরু হয়েছে, যুদ্ধ প্রক্রিয়া চলছে, নয়া সাম্রাজ্যবাদ নতুন বিভিন্ন কৌশলে সেনা মোতায়েন করে দিচ্ছে, বাণিজ্য করার নামে অর্থনৈতিক আধিপত্য বিস্তার করছে, এবং এই জাতীয়তাবাদকে এই বিশ্বের এই ধনবৈষম্য দূর করবার জন্য দেশের মধ্যে যে পার্থক্য, শোষণ সিস্টেমের এগেনস্টে জাতীয়তাবাদ গড়ে তোলা দরকার। আর সেই জাতীয়তাবাদ গোটা পৃথিবীর জাতীয়তাবাদকে মর্যাদা দিতে পারবে। আরব জাতীয়তাবাদের মধ্য দিয়ে সোপান হিসাবে আন্তর্জাতিক জাতীয়তাবাদ গড়ে উঠবে, আন্তর্জাতিকতাবাদ গড়ে উঠবে, বিশ্বে শান্তি থাকবে, বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রের নিরাপত্তা থাকবে, আরবের দেশগুলির নিরাপত্তা তো থাকবেই, পাশাপাশি পৃথিবীর বহু দুর্বল গরিব দেশগুলোর নিরাপত্তা থাকবে। আজকে অর্থনৈতিক ভিত্তিতে ভাবতে হবে, ধর্মের ভিত্তিতে ভাবলে হবে না, সংকীর্ণ ধর্মীয় গোড়ামির দ্বারা ভাবলে হবে না, সবকিছুর ঊর্ধ্বে উঠতে হবে, সাধারণ মানুষকে সচেতন হতে হবে, সংগঠিত করতে হবে মানুষকে। এই বলে আজকের আলোচনা শেষ করলাম।